এই যে তোমারে ঘিরে আমি সুরমার হইয়া যাই, এর সব গিয়া ঠাকে তোমার ব্যস্ততার দরজায়। ব্রাহ্মণ্যবাদী যেই হিন্দু সমাজটা, তারা কিন্তু আমাদেরকে খুব একটা নিতে পারতো না, কারণ প্রচলিত সনাতন ধর্মের যে আচার আমরা কিন্তু তার বাইরে। আমাদের পেশাটাই হচ্ছে আসলে ভিক্ষাবৃত্তি। সুযোগ থাকে না, শুধু হচ্ছেও। সেটা হলো হ্যাঁ। ধরেন আপনি খুব ভালো লেখেন, আপনার লেখা ছাপানোর যোগ্য, কিন্তু আপনার লেখা না, ছাপবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই দলের সদস্য না এক্স্যাক্টলি। হন। আমি যদি মনে করি আমি নারী বলে আমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে যাব, আমি যদি মনে করি যে আমি নারী বলে আমার পুরুষ কলিগ আমার 2টা জটিল কাজ করে দেবে, আমি যদি মনে করি যে আমি নারী বলে আমি আইটি সেকশনে ভালো করব না, এটা আসলে এই সুযোগটা আমি নিতে আগ্রহী না। আমি তো মাঝে মাঝে খুব টুইস্ট করি যে প্রয়োজনে যে আপনার কাছে আসে তাকে আপনি কখনো প্রয়োজন হিসেবে নিবেন না, কারণ প্রয়োজন ফুরায় গেলে সে আপনাকে প্রয়োজনে মনে করবে না। আমরা দেখি যে এখানে সাহিত্য পুরস্কার নিয়ে নানা কথা হয়, রাজনীতি হয়, রাজনীতির কথা শোনা যায়। আপনি শুনেছেন কখনো? আমন্ত্রণ জানাচ্ছি চর্চা লাইট টকের নতুন একটি পর্বে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কবি স্নিগ্ধা বাউল। স্নিগ্ধা বাউল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইট টক অনুষ্ঠানে। আচ্ছা, আপনি কবি, আপনাকে একটা ছোট কবিতা পড়ে শোনাই। চেতন থাকতে চিন্না লও, চেতন থাকতে জাইন্না লও, কার কোন বাড়িরে, কার কোন ঘর, চেতন মানুষ দেহে বিরাজে। পরিচিত এই কবিতাটা? এটা আসলে আমাদের ঘরানার একটা গান, কারণ আমি ছোটবেলা থেকে এটা খুব আত্মস্থ করে বড় হয়েছি যে নিজেকে চিনতে না পারলে তো আসলে চারপাশকে চেনা যাবে না। মানে আর নিজেকে যে চিনবো, সেটা আসলে নিজের ভেতরেই। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতার মতো। অন্তর মাঝে বসি অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লই তুমি কথা কহ, মিলায় আপন সুর। তো এটা ওরকম, আমি এটাকে খুব ভালোবাসি। আপনার বাবা মা এটা তো প্রায় গাইতেন বা এখনো গান? আমাদের এখনো এটা হয়, এবং আমার মনে হয় যে আমাদের ঘরানার যত গান আছে এই গানটা আমাকে সবচেয়ে বেশি পরিমাণে আকৃষ্ট। না, এই গানটার কথা এই জন্য বললাম যে আপনি তো বাউল সম্প্রদায় থেকে আসা। অনেকে অবাক হয় বা জানতে চায় যে বাউল কিভাবে হলেন আপনি, যদি আপনি গান করেন না বা ওই অর্থে বাউল না, বংশগতভাবে আপনি এটা পেয়েছেন। এবং আপনাদের এই বাউল সম্প্রদায়ের সঙ্গে শ্রী চৈতন্যদেবের একটা যোগসূত্র রয়েছে। একটু যদি বলতেন এই গল্পটা আপনার। আমরা শ্রী চৈতন্যদেবের একজন পারিষদ ছিল নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুকে আসলে এই পূর্ববঙ্গের, আমরা তো জানি যে হিন্দু ধর্মের যত কি বলে এটাকে, যে কাস্ট প্রথা, যেটা যে বর্ণপ্রথা, সেটার মধ্যে সেটার কারণে অনেক নিম্ন শ্রেণীর হিন্দুরা তো তখন ধর্মান্তরিত হচ্ছিল। সেখানে যে ধর্মান্তরিতের জায়গাটা, বিশেষ করে পাদ্রীরা তখন প্রচুর কাজ করছিল। তো তখন নিত্যানন্দ মহাপ্রভুকে এই পূর্ববঙ্গে পাঠানো হয় যে নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে যে অস্পৃশ্যতার সমস্ত বাধা থেকে দূরীভূত করে কাছে টেনে নেয়া। জগাই মাথায় যেমন বলেছিল, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না। তো সেখান থেকে নিত্যানন্দ মহাপ্রভু আবার এখানে যখন আসেন, তার আবার অনেকজন পারিষদ তৈরি হয়। তার মধ্যে একজন রামদাস বাউল, উনি হচ্ছে আশ্রম করেছিলেন নরসিংদীতে। তো সেখান থেকে আমাদের আসলে এই পরিবারের সঙ্গে এই যুক্ত হওয়া। গোত্রটা তৈরি। তো আমরা হয়তো চতুর্থ পঞ্চম প্রজন্ম হব। খুব মানে এরকম যে আমরা ছোটবেলা থেকে বুঝেছি যে আমরা আলাদা। মানে ব্রাহ্মণ্যবাদী যেই হিন্দু সমাজটা, তারা কিন্তু আমাদেরকে খুব একটা নিতে পারতো না, কারণ প্রচলিত সনাতন ধর্মের যে আচার আমরা কিন্তু তার বাইরে। আমরা ছোটবেলা থেকে শুনেছি এগুলো খুব আসলে একটু অন্যরকম, যে বেদাচারের বাইরে আমাদের জীবন। তাইলে আমাদের জীবনটা কি, বড় হয়ে যখন আমরা প্রশ্ন করলাম, জানতে চাইলাম, তখন বললো তোমার জীবন হচ্ছে মানুষকে প্রেম দান করা, মানে মানুষকে ভালোবাসা, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। কিন্তু হয় যে একটা আচরিক ধর্ম তো লাগে, সেই হিসেবে আমরা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তারপরেও আমাদের কিন্তু একটা ব্যবধান রয়ে গেছে। এবং এটা আমি খুব মানে এটা একদম খুব নির্ভেজাল সত্য যে আমাদের এখনকার জেনারেশন বা এর আগের কিছু যারা পড়াশোনা করে বাইরে আসলো, তখন আমাদের ছেলেদের খুব সমস্যা না হলো, মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে গেল। কারণ যারা একটু উচ্চ বর্ণের
ব্রাহ্মণ বা ওই ধরনের হিন্দু সম্প্রদায়, তারা ভাবলো যে ওই ঘরানা থেকে মেয়ে আনবে না। তো তখন এই মেয়েটার কি হবে, তখন আবার দেখা যায় যে এলেবেলে কাউকে একজন এনে হচ্ছে এটা 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 খুব একটা গভীর সংকট। আমি এখন, যদিও এখন অনেকটাই হয়েছে, আমাদের সবাই এখন পুরোপুরি দূর কি হয়েছে? না, একদমই পুরোপুরি দূর হয় না। কারণ আমি হয়তো এখানে বসে কথা বলতে পারছি, কিন্তু আমি যাদের হয়ে কথা বলছি তারা তো আসলে এখান পর্যন্ত আসতে পারছে না, তাইলে কিভাবে আর পুরোপুরি দূর হলো। আমাদের আছে অনেকে, আমার এরকম হয় যে দূরের দূরের আত্মীয় শুনি মেয়েটা হয়তো কারো বাড়িতে কাজ করছে বা হচ্ছে খুব পরিশ্রম করছে বা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তো তখন মাকে বলি যে ওরা আসলে পড়াশোনা করে নাই কেন বা এই করে নাই কেন, কারণ আমাদের পেশাটাই হচ্ছে আসলে ভিক্ষাবৃত্তি। আর আমার কেন জানি মনে হয় যে এই যে একটা বাউলের আত্মিক বোধ, এটা কিছুটা আমাদেরকে অলস করে দেয়। হ্যাঁ, যে আজ আসলে তো মানে মানুষকে ভালোবাসা, জীবনকে বা জগৎকে, জীবকে ভালোবাসার মধ্যে এক ধরনের কিন্তু উন্নাসিকতা তৈরি হয়। হ্যাঁ, তখন মনে হয় যে এই যে অন্যান্য অনেক কিছু না করলেও হ্যাঁ, না হবে। করলেও চলে আর কি। কিন্তু আমার বিধান হচ্ছে তুমি সংসারের ভেতর থেকেই হচ্ছে বিভাগী হবে। মানে তোমাকে পৃথিবীর অস্তিত্ব মানে রক্ষার্থে পুরোপুরি তুমি সন্ন্যাস্য না। না, তুমি সংসারে থাকবে কিন্তু তুমি বিভাগী হবে সেই জায়গা থেকে, ওই কাম ক্রোধ মোহ লোভ এগুলা থেকে তোমাকে হচ্ছে বিভাগী হতে হবে। কিন্তু সংসার থাকবে। সংসার থাকবে, সৃষ্টির একটা প্রেরণা থাকবে, কিন্তু সৃষ্টির ভেতর থেকেও তুমি বোধ করবে যে তোমার ভেতরে কোনো ধরনের নেই। অনেক জটিল, কিন্তু আমার মনে হয় যে খুব মানে একটা আদর্শ জীবনের জন্য যা যা লাগে আর কি, মানে এটা পেয়েছি। অন্য প্রসঙ্গে আসি। তাগিদ নামে একটা সংগঠন বা অনুষ্ঠান কালকে বোধহয় আপনি ছিলেন ওখানে, তাগিদটা কি আসলে? ও, তাগিদটা হচ্ছে ওটা একটা জাস্ট নিজেদের একটা আড্ডা। আচ্ছা। ওইখানে শুধুই আড্ডা? শুধুই আড্ডা। যে আমি এবারই প্রথম গেলাম, এটা ওদের তৃতীয় প্রোগ্রাম ছিল। তো সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল যে পেশাজীবী নারীর ভবিষ্যৎ আমি কার এই জন্যই হাতে। প্রশ্নটা করলাম যে হ্যাঁ, আলোচনাটা তাহলে ভিন্ন ছিল। হ্যাঁ, মানে এটা একটা একটা অফিসের ওরা হচ্ছে, ওরা ফিল করলো যে ওদের অনেক ফিমেল এমপ্লয়ি হচ্ছে চলে যাচ্ছে, তাহলে রিজনটা হয় যে বিভিন্ন রকমের। তো তখন বিভিন্ন জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভ, মানে আমি ছিলাম বলে রিপ্রেজেন্টেটিভ না, কিন্তু তারপরেও মানে দেখা যায় বিভিন্ন ঘরানার পেশার নারীরা আসলো যে আসলে তারা কি ধরনের সমস্যা তার মানে ফেস তো একটা করছে। প্রবলেম তাহলে আছে যে ছেড়েদের যাচ্ছে, যে যে কারণে তারা এই আলোচনাটা হলো। তা এক্স্যাক্টলি। আপনার কি মনে হয় এটা কারণ কি? এখন আমাদের ওইখানে বিষয়টা ছিল যে পেশাজীবী নারীর ভবিষ্যৎ কার হাতে। এখন যেখানে আমার সমাজ, আমার চারপাশও একজন নারীকে তার পেশা নির্ধারণ করতেই দিচ্ছে না। মানে একজন নারী কি হবে, আমার একটা ছেলের এইম ইন লাইফ যেভাবে গড়ে ওঠে, আমাদের এখানে কিন্তু ওই মেয়েদের এইম ইন লাইফটা ওইভাবে গড়ে ওঠে না। মানে আমি যদি খুব উদাহরণস্বরূপ বলি যে আমার ভাগ্নি একটা খুব ব্রিলিয়ান্ট, তো ওর মার খুব শখ ছিল যে মেয়ে ডাক্তার হবে, মেয়েকে ডাক্তারি পড়তেই হবে, কিন্তু ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বে। খুবই কনফ্লিক্ট মা মেয়ের মধ্যে। তো আমাকে বললো যে ছোটো মাসে আমি মেডিকেলে পরীক্ষা ইচ্ছে করে লিখবো না। তো আমি নিয়ে গেলাম পরীক্ষা দিতে, কিন্তু লিখলো না। ততদিনে ওর রুয়েটও হয়ে গেছে ট্রিপলিতে। এখন কারণ হচ্ছে যে ওর মা ধরে নিয়েছে যে মেয়েরা ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে নিলে হয়তো প্রচণ্ড জটিলতার মধ্যে পড়বে। কিন্তু ও কিন্তু এখন ভালো করছে। মানে এই যে একটা স্বতঃস্ফূর্ততার জায়গা, আগে তো আমাকে আমার পেশা নির্বাচন করার স্বাধীনতা থাকতে হবে, তারপরে তো আমার তো ভবিষ্যৎ। ওইটা থাকছে না আর কি। ওইটা তো থাকছে না, কিন্তু তারপর আমার মনে হয় যে মানে আমার নিজেকে দিয়ে আমার মনে হয় যে নিজের হাতে আমার ভবিষ্যৎ। কারণ আমি যদি আমাকে হচ্ছে ওইভাবে প্রতিনিধিত্বশীল ভূমিকা নিতে না পারি, আমি যদি মনে করি আমি নারী বলে আমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে যাব, আমি যদি মনে করি যে আমি নারী বলে আমার পুরুষ কলিগ আমার 2টা জটিল কাজ করে দেবে, আমি যদি মনে করি যে আমি নারী বলে আমি আইটি সেকশনে ভালো করব না, এটা আসলে এই সুযোগটা আমি নিতে আগ্রহী না, যেন এই কারণে আমাকে যেন অপদস্থ হতে না হয়। কিন্তু তারপর হয় কি যে অনেক রূঢ় বাস্তবতা আছে। আমি তো একজন সিঙ্গেল লেডি, তো মানে আমি কেন সিঙ্গেল এটা আমার প্রফেশনাল লাইফে বলতে হয়।
মানে এটা তো আমার খুব পার্সোনাল একটা বিষয়, কিন্তু এটা আসলে বলতে শুধু তো হয়। তাই না, সিঙ্গেল হওয়ার কারণে তো সমাজও আপনাকে নানাভাবে দেখা শুরু করে। নানাভাবে মানে ঘর ভাড়া পাওয়া যায় না, এরকমও হয়। বাসা ভাড়া পাওয়া যায় না, এবং ওমা গোমা এইরকম ভাড়া দিব না, মানে এরকম মানে শুনতে হয় যে তখন নিশ্চিত করতে হয় না যে কিছু করব না, তারপরে থাকতে দেন। তা আমি তো ধরা যায় যে একটু প্রিভিলেজড পর্যায়ের, বা তারপর যে না আমি একটু বেশি ভাড়া দিয়ে থাকবো, তাও হয় না, ওরকম হয়। তো সেক্ষেত্রে অনেকগুলো বাধা পার হওয়ার পরও আমার মনে হয় যে আমার হাতে আসলে, কারণ আমি আমার রিমোট অন্য কারণ কারো এটা আপনি হাতে দিতে পেরেছেন, আপনি চাই এটা না। সবাই তো আবার এটা পারছে না। আমি যতজনকে পারবো বলবো যে পারতে হবে। রাইট। এতক্ষণ ধরে আমরা এত কথা বললাম, যদিও আপনি কবি, কিন্তু কবিতা নিয়ে আমরা কথা এখনো বলি না এই অর্থে। আচ্ছা, আমরা হঠাৎ করে মনে হলো যে কবিতা, আমি তো যেহেতু আমিও প্রকাশনীর সঙ্গে নানাভাবে যুক্ত, তো আমরা দেখি যে কবিতার বই সবচেয়ে কম চলে বইমেলায়, কিন্তু কবিতার বই সবচেয়ে বেশি বের হয়। আমি আপনাকে একটা দিই, তথ্য দিই, সেটা হলো যে গত বইমেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 2700, এর মধ্যে কবিতা ছিল শীর্ষে 771টি। এটার এই যে আইরনি, এইটা কি কেন? মানে বই বিক্রি হচ্ছে না, কিন্তু সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে কবিতার, কারণ কি? আপনিও আমি এদের মধ্যে একজন কিনা সেটা তো আসেই। আমি আমি হচ্ছে মানে এটা 3 রকমের উত্তর দেওয়া যায়। এক রকমের উত্তর হচ্ছে যে আমি সাহিত্যের ছাত্রী হিসেবে এক রকমের উত্তর দিব। আচ্ছা, এখানে আপনার সঙ্গে আমার একটা মিল আছে, আমিও আচ্ছা। আমিও সাহিত্যের ছাত্র, বাংলা তাহলে ভাষা ও সাহিত্যের। হ্যাঁ, চিমটি দিলাম আপনাকে। মানে সাহিত্যের ছাত্রী হিসেবে এক ধরনের উত্তর হতে পারে, সাহিত্যের শিক্ষক হিসেবে এক ধরনের উত্তর হতে পারে, একজন কবি হিসেবে এক ধরনের উত্তর তিনটেই হতে শুনতে পারে। চাই। হ্যাঁ, তো সাহিত্যের ছাত্রী হিসেবে আমার কাছে মনে হয় যে মানে কবিতার যে ফরম্যাটটা, হ্যাঁ, তন্ময়তা, মন্ময়তা, অথবা যে সংজ্ঞায়িত যে কবিতাটা, এটার মধ্যে আসলে না পড়ে অনেকে মনে করে যে মানে সহজ প্রকাশনার মাধ্যম হচ্ছে কবিতা, এজন্য অনেকেই কবিতা লিখে। আর সাহিত্যের শিক্ষক হিসেবে যদি আমি বলি, তাহলে একটা মানে ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমই তো মনে হয়, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিল যে সাহিত্যের বাজারে অনেক আছে, মানে ঝুড়ি আছে, কেউ এই ধরনের বাজারি, কেউ ওই ধরনের বাজারি। এখন অনেকে মনে করে যে হয়তো পরিচিতি প্রাপ্তিটা, হ্যাঁ, আমার অনেক টাকা আছে, আমার অনেক সমস্ত কিছু আছে, এখন আমার একটু বই টই থাকলে ভালো হয় আর কি। সেটা কবিতাই কেন? কারণ ওই যে ন্যারেটিভ লেখা, লম্বা টানা গদ্য লেখা, এত ওটার আবার পরিশ্রম তো আচ্ছা, আচ্ছা। করার প্রয়োজন নেই আর কি। এইটা একটা। আর একটা হচ্ছে, আরেকটা কি যেন বলতে চাইলাম, যে কবি হিসেবে কবি হিসেবে, কবি হিসেবে আমার মনে হয় যে কবিতাই তো লিখছে, কারণ মাথায় তো বাড়ি দিচ্ছে না, আদৌ লিখুক না। কবিতা লিখছে কিনা সেটাও তো প্রশ্ন, আমরা যখন আবার আগাবো, সেটা তাই না? যে আমরা যে বলছি যে আমি কবিতাই এখানে তো খুব লিখছে। খুব মানে উদার পন্থায় যেতে চাই যে লিখুক, মানে লিখতে লিখতে একসময় হয়তো পরিপক্কতা আসবে। মানে আমিও যে পরিপক্কতা বুঝবো তা না, মানে স্থূল সাহিত্য বলতে তো আসলে কিছু নাই। তো সেক্ষেত্রে লিখুক, কারো তো। আপনি ব্রাহ্মণ্যবাদের কথা বলছিলেন, এবং আপনার একটা ছোট্ট বই আছে পুস্তিকার মতন, যে জখমি ফুলের ঘ্রাণ, যেটা, এটা আপনি লিখলেন আঞ্চলিক ভাষায়। এটাও কি সেই ব্রাহ্মণ্যবাদ থেকে নামিয়ে আনার চেষ্টা কবিতাকে, নাকি না না, এমনিতেই? এটা আসলে আমার একটু এক্সপেরিমেন্টাল কাজ ছিল, কিন্তু এই এক্সপেরিমেন্টাল মানে নিরীক্ষার কাজটাই আমার মনে হয় যে প্রচুর পরিমাণে মানে পেয়েছে আর কি, জনপ্রিয়তা পেয়েছে। তার মানে হচ্ছে আমরা আসলে শেকড়ে বসবাস করি। মানে জখমি ফুলের ঘ্রাণে যে ভাষা, এটা আদতে আমার নরসিংদীর ভাষা তা না, এটা বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষের কাছেই মনে হবে যে এটা হয়তো তার। আমি 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 পরিচিত, অনেকটা হ্যাঁ, মনে হয়েছে যে একটু কথ্য ভাষা বেশি, হ্যাঁ, ইয়ে কথ্য আঞ্চলিকের চেয়ে। ভাষা, হ্যাঁ, আমরা যে ঢঙে হচ্ছে কথা বলি প্রতিদিন, তার মানে হচ্ছে আমার ভেতরটা আসলে বের হয়ে যায় যে ভাষার মধ্য দিয়ে, মানে যেটার মধ্যে কৃত্রিমতা নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমি আসলে ধরতে চেয়েছি। কোনো কবিতা কি মনে আছে আপনার? হ্যাঁ, কবির তো আছে। কবিতা মনে থাকে না। না, আমি থাকে একসময় কবিতা লিখতাম, আমার একটা কবিতা মনে থাকতো না, বা না। বলতে পারতাম না। তাইলে আমরা একটা আঞ্চলিক কবিতা শুনতে চাই। এটা আদিগন্ত কটাক্ষ। এই যে তোমারে ঘিরে আমি সুরমার হইয়া যাই, এর সব গিয়া ঠাকে তোমার ব্যস্ততার দরজায়। আমি ঠায় দাঁড়াইয়া ভাবি কি করুম তবে।
এক কলিং ঘণ্টা লগে দাঁড়ায় সমান্তরালে, বাজলেই জানি বাজবো আরো মসৃণ দরদ কণ্ঠ। তুমি আবারও সুরমার করবা আমারে দ্বিতীয়ার চান্দের লাহান। সার অসার আমার পাগুলান ভাবে আর কত দূর, আর মনে করতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কবিতার জন্য পেয়েছেন মাহবুবুল হক সাহিত্য পুরস্কার। আর কি কি পুরস্কার পেয়েছেন আপনি? জাতীয় পর্যায়ে তো আসলে ওরকম না, না, কিন্তু আমি তারপরে এটা ক্লিশে প্রশ্নটা করার একটা কারণ আছে আমার। আমরা দেখি যে এখানে সাহিত্য পুরস্কার নিয়ে নানা কথা হয়, রাজনীতি হয়, রাজনীতির কথা শোনা যায়। আপনি শুনেছেন কখনো? আমার মনে হয় যে মানে মানুষ হচ্ছে কি বলে যে শিক্ষকরা রাজনীতি করছে, রাজনীতিবিদরা রাজনীতি এটা বাদ করছে, থাকবে কেন নাকি? কবিরা কেন রাজনীতি করবে না? এটা কেন বাদ যাবে আর কি? করুক না, না, কবিরা একটু এরকম কি আপনার রাজনীতি মনে করুক। হয় কখনো যে এটা হয়? আমার মনে হয় হয়, মানে আমার হয় কেমন কি হয় যে এটা? আমার আমার খুব মনে হয় যে আমাকে যদি কেউ মনে করে যে আমাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমার কবিতাকে প্রায়োরিটি দেওয়া উচিত, আমি এটা কখনোই নিতে পারি না। মানে আমি স্নিগ্ধা, কোনো কারণে হয়তো আমি তো মাঝে মাঝে খুব টুইস্ট করি যে প্রয়োজনে যে আপনার কাছে আসে তাকে আপনি কখনো প্রয়োজন হিসেবে নিবেন না, কারণ প্রয়োজন ফুরায় গেলে সে আপনাকে প্রয়োজনে মনে করবে না। তা আমার কাছে যদি কেউ যদি প্রয়োজনে আসে এবং সে যদি তখন যদি আমার কবিতার খুব প্রশংসা করে, আমি খুব বিব্রত বোধ করি। এবং আমি মনে করি যে এই চ্যাপ্টার আসলে নিয়ত তো ঠিক নাই। নিয়ত ঠিক নাই, এক্স্যাক্টলি। মানে আমাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমার কবিতাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। যদি কখনো আমার দুই একটা লাইন পড়ে মনে হয় যে এটা ভালো লেগেছে বা এটা আমি, সেক্ষেত্রে আমি হয়তো আছি। আমার এমন হয় যে এর সঙ্গে পুরস্কারের যোগটা কি? যে তাহলে আসলে ব্যক্তিকে পুরস্কার দেওয়া হচ্ছে এরকম? ব্যক্তিগত সব না, পুরস্কার আমরা সব দেয়, পুরস্কারের কথা বলছি পুরস্কারের না। কথা বলা যাবে না, তবে আহ, পুরস্কার আর তিরস্কার তো আসলে খুব কাছাকাছি শব্দ। কাছাকাছি। হুম, হুম, আমি দুইটাকে আর মিলাতে চাই না আর কি। বুঝতে পেরেছি। আপনি এখন একটি সরকারি চাকরি করেন, বেশ ভালো পর্যায়ে, আমরা যেটাকে বলি কোট আনকোট। একটা বাউল সম্প্রদায় থেকে এই পর্যন্ত আসা নিশ্চয়ই সহজ ছিল না পথটা? একদমই সহজ ছিল না। শুধু সহজ ছিল না তা বলবো না, মানে খুবই কঠিন ছিল আমার জন্য। আমি জানি না আমার চোখ দিয়ে মানে জল চলে আসবে কিনা। মানে আমার মনে আছে আমার মা উনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ। মানে উনি হয়তো দুনিয়ার সব কিছু জানেন না, কিন্তু উনি তা জানেন যা তার সন্তানদের জন্য প্রয়োজন। তো আমার মা আমাকে সবসময়, মানে যখনই দেখলো যে আমি একটু পড়াশোনায় ভালো, তখন সে আমাকে পুরো এই দিকটাতে নিয়ে গেল যে আমি ভাত খেয়ে প্লেট ধুইতাম না, কারণ আমি পড়বো ওই সময়টা। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তো তখনও আমাদের আসলে 14 পুরুষে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেনি। আমি যখন ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসি, আমি ওই দিনই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আসলে। আর যখন ক্লাস করতে আসি তখন আমার দাদা আমাকে বলে দিল যে এইভাবে বাস থেকে নেমে এইভাবে যেতে হবে। তো বিশ্ববিদ্যালয়ে আসার পর তো একটা বিশাল পেলাম, কিন্তু হয়েছে কি যে মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্টটা আমার মনে হয় যে আর্থিক কষ্ট। আমি আমি ক্লাস 10 থেকে মানে টিউশনি করেছি। আমার জীবনের প্রথম মাইনে ছিল 100 টাকা। সেই মাইনেটা আমি আমার মায়ের হাতে তুলে দিতাম। তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষের জীবনে আসলে অর্থকষ্ট একটা বড় জায়গা, এটাকে আমার যে কোনোভাবে ওভারকাম করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে আসলাম, এখানেও কিন্তু একটা শ্রেণী বৈষম্য থাকে, কারণ আমরা যখন হলে থাকলাম, হলে সবার তো আর্থিক অবস্থা আসলে একরকম থাকে না। মানে আমার আসলে জামা জুতা
ইভেন কসমেটিক্স এগুলো তো আসলে বিশ্ববিদ্যালয়ে আসার আগে ওইভাবে চিন্তাই করিনি কখনো। তো দেখা যেত যে রুমমেটের একটা ভালো জুতা পরে বাইরে হয়তো চলে গেছি না বলে, যে কতবার বলবো যে তোর জুতাটা পরে যাই। তো এখনো আমরা ওদের আমরা রুমমেটরা খুব ভালো আছি, কিন্তু মানে এমন হতো যে আমার এখন খুব মনে হয় যে আমার শীতকালে ব্যবহারের মতো আসলে কি বলে ক্রিম ছিল না। মাকে যে বলবো যে অতিরিক্ত টাকা, ওটা তো সম্ভব না। টিউশনি করতাম, যখন টিউশনি থাকতো না তখন মা সপ্তাহে 500 টাকা দিত, মানে পাঠাতো? পাঠাতো। এই যে 500 টাকার একটা নোট, ওইটা দিয়ে 1 সপ্তাহ চলতে হবে, চলেছি তো। এবং এটার একটা বড় জিনিস হচ্ছে যে শেষের দিকে আমার মনে হয়েছে যে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরি নিয়েই বের হতে হবে। কারণ আমি যখন ব্যাক করব তখন হয়তো আবার দৌড়ে এতটা স্পিডে আসা সম্ভব না। আমি থার্ড ইয়ার থেকেই হচ্ছে বিসিএস এর জন্য আমার টার্গেটই ছিল যে আমাকে বিসিএস এ যেতে হবে। থার্ড ইয়ার থেকে আমি পড়াশোনা শুরু করলাম। তো আমার খুব একটা বাজে অভ্যাস ছিল, আমি খুব জোরে জোরে পড়ি। মানে আমার স্টাডিটা হচ্ছে মানে মুখ দিয়ে যাবে কিন্তু কানে দিয়ে মাথায় ঢুকবে। আমি আমার হলের সিনিয়র জুনিয়র সবার কথাই মানে এখন মনে করতে চাই আর কি। আমি খুব জোরে জোরে পড়তাম, আমার ব্লকের মেয়েরা কখনো কমপ্লেন করতো না। কারণ একটা পর্যায়ে আমি ছাদের সিঁড়িতে পড়তাম, করিডোরে পড়তাম, পেপার রুমে পড়তাম, কিন্তু পড়তেই হবে। কারণ এখনও জুনিয়ররা বলে যে আমি জানি না আমি ওদের জন্য কতটা ইন্সপায়ারেশন তৈরি করতে পারছিলাম, কিন্তু ওরা এখনও বলে যে দিদি তোমার ওই পড়া দেখে কিন্তু আমরা সবাই আবার এরপরে স্টার্ট করেছি যে না মানে ওরা হয়তো পেপার রুমে গেলেও দেখলে একটা কর্নারে আমি পড়তেছি, ওরা কিন্তু আস্তে করে শব্দ করা বন্ধ করে দিল এবং কেউ কোনো দিন কমপ্লেন করে নাই যে না পড়া যাবে না। তো হয় না যে জীবনে এই যে এই মানুষগুলা, এরা প্রশ্ন থেকে মনে হয় অনেক দূরে না 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 না, আমি আসছি আবার, আপনি তো আপনি বলেন। তো এখান থেকে আমার মনে হয়েছে যে মানুষের জীবনে আসলে অর্থের একটা স্বাবলম্বিতা খুব প্রয়োজন। কারণ আমি সেটাকে এখনো ফিল করি। কারণ মানে আমরা অনেক মুক্তিকে পেছনে ফেলে আসলে অর্থের মুক্তির দিকে ছুটছি, আমি ছুটছি। আমার কাছে আমার একটা সময় মনে হতো যে ভাই জানেন না যে আমার মনে হতো যে আমি জীবনে না আর কষ্ট করতে চাই না, আমি খুব সুখে থাকতে চাই। তার জন্য আমার যদি 8 ঘন্টার বাইরেও বেশি পরিশ্রম করতে হয় আমি সেটা করি। আমি 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 খ্যাপে বই লিখি, আমি প্রুফ দেখি। হ্যাঁ আমি এখনো? হ্যাঁ আমি দেখি, কারণ আমার তো আসলে চলতে হবে। আর না, যেহেতু আপনার সঙ্গে জানি এই জিনিসটা একটু লেখা বা একটু করা করি। না, আপনার সঙ্গে আমি এক ধরনের মানে যোগাযোগ স্থাপন করতে পারছি, এটা পরে বলবো আপনাকে, অন ক্যামেরায় না। তো এটা না, একটা তো গেল যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া, আরেকটা তো সামাজিকও থাকে একটা। এমন হয় না, আমি জানি না আপনি ফেস করেছেন কিনা, আমি কিন্তু করেছি। আমি যদিও কিন্তু বাউল সম্প্রদায় থেকে আসি না, গ্রাম থেকেও আসি না, আমি ঢাকাতেই ছিলাম। তো এরকম হয়েছে যে বোদ্ধা এলিট শ্রেণীর কাছে যেতে না পারা, বা যাদের আশেপাশে থাকতে না পারা, বা গেলেও একটু আদার্স মনে হওয়া নিজেকে। হ্যাঁ, এইটা এরকম হয়েছে কি কখনো? হ্যাঁ এটা তো মানে কি বলবো যে ছোটবেলায় আমরা খুব ছোটবেলায় দেখি যে আমাদের যারা একটু মানে এটা বোদ্ধা না ঠিক এলিট শ্রেণীটা যদি বলি আর কি, যে জন্মদিন যখন হতো আমাদের সময় কিন্তু জন্মদিনের এত প্রচলন ছিল না, কিন্তু আমরা দেখতাম যে আমাদের আত্মীয়দের মধ্যে যারা বড় লোক, যারা এলিট, তাদের বাচ্চাটা ওই দিন পরীর মতো সাজতো এবং হচ্ছে আমাদের কিন্তু দাওয়াত করতো না। পরীর মতো সাজতো এবং এত সুন্দর মানে ফুলের মতো কেক আসতো, আমরা কিন্তু ওদের জানলা গ্রিল ধরে তাকায় তাকায় দেখতাম। তো আমার মা তো প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন বলেছি, আমার মা ওই দিন একদম দরজা লাগায় হচ্ছে আটকায় রাখতো যে বের হওয়া যাবে না, কারণ আমরাও তো শিশু মন ছিল। কিন্তু ওইটা থেকে একটা জিনিস শিখেছি যে আসলে তখন আমি মাকে শর্ত দিয়েছি যে আমি পড়বো কিন্তু প্রত্যেক বছর আমার জন্মদিন করতে হবে। এবং মানে আমার মানে এটা একটা বড় প্রাপ্তি যে এরপর থেকে যেটা হচ্ছে হয়তো দাদা মা একটা হয়তো একটু পায়েস করা বা একটু করা এটা এটা করেছে, এবং আমার রুমমেটরা প্রত্যেক বছর আমার জন্মদিন করেছে। কারণ আমি হয়তো কোনো একদিন শেয়ার করে ফেলেছিলাম,
আমি আমার হল লাইফের একটা জন্মদিন উৎসব ছাড়া কাটাই নাই। এরপরে যেটা হয়েছে আমার ছাত্রছাত্রীরা, মানে আমার এরকম হয়েছে কোনোদিন আমি 6টা 7টা কেকও কেটেছি, এখনও এরকম হয়। এবং আমার 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 যে মানে ঠিক সমান সহকর্মী না, আমার অধস্তন যারা আমার সাথে কাজ করে তারা পর্যন্ত আমার জন্য একটা কেক নিয়ে আসে। কিন্তু আমি আমার যেটা হয় যে আপনি বললেন যে বোদ্ধা বা এলিট শ্রেণী, তো আমার যেটা হয় যে দপ্তরে আমি জানি না এই কথাটা আসলে কিভাবে যাবে। আমি কিন্তু সবসময় আমার সাথে যারা কাজ করে তাদের সাথে, আমার অধীনস্থ যারা, আমি তাদের সাথে কথা বলতে খুব ভালো বোধ করি। আমার মনে হয় যে তাদের কাছে আমি জানতে পারি, এবং তাদের কাছে না গেলে আমি আমার পেছনের জীবনটাকে ভুলে যাব। আমি আমার যে ছেলেটা আমাকে চা দেয়, আমি তার ওই দিন কী বাজার হয়েছে এটা জানতে চাই। আমার আমার যে ছেলেটা আমাকে পানি দেয়, অথবা যে আমার দুপুরে খাবারটা দেয়, সে কি খেয়েছে আমি এটা জানতে চাই। মানে ওরা খুব মজা করে বলে যে কোনোদিন আমি একা খেতে পারি না দুপুরে, আমি যাই খাই আর কি, যে 4-5 জনকে নিয়ে খাওয়া। আমি ওদের কাছ থেকে জীবন প্রত্যেক দিন শিখতে চাই। আমার কাছে মনে হয় যে আমি কিছুটা আসলে কষ্ট নিয়ে থাকতেও ভালোবাসি। আচ্ছা, না এটা তো একটা, আরেকটা হলো যে এই যে নানা জায়গায় কিন্তু বৈষম্য আমাদের থেকেই যায়। তো আপনি যে ধরনের কবি বা যেভাবে থাকেন আপনি, আপনাকে যতটা আমি চিনি, তো আমাদের এখানে কিন্তু ওই যে আমি আবার ওইখানে চলে আসি যেটা আমরা পুরস্কারের ক্ষেত্রে বলছিলাম, এইখানেও কিন্তু নানা রকমের পকেট তৈরি হয়। এটা এই পত্রিকা কেন্দ্রিক, এরা এই পত্রিকা কেন্দ্রিক, এরা এই গোত্র কেন্দ্রিক, ডিমের এই ঝুড়ি। সংগঠন কেন্দ্রিক। হ্যাঁ, এটা এরকম ফেস করেন নাকি আপনিও কোনো একটা না, দলের আমি 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 হচ্ছে ফেস আছে কিনা আগে এটা বলেন যে এরকম আছে কিনা? আছে, অবশ্যই আছে। ওই যে মাঝে মাঝে ভাবি যে বলে কার যেন শশী থারুরের মনে একটা কথা ছিল যে সব ডিম হচ্ছে এক বাস্কেটে রাখা যাবে না বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে কবিরা হচ্ছে একটা বাস্কেটে তো থাকতে পারবেই না, মানে 2টা ডিম একটা বাস্কেটে থাকলে হচ্ছে লাগবে। আমি একটু মানে আদার সাইড থেকে বলি, আমার একটা বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী আমার স্কুল লাইফের, ওর খুব আগ্রহ ছিল সাহিত্য জগতের জন্য। ও যখন আমার সাথে এসে মেশা শুরু করলো, আমাকে বললো তুই আমাকে মাফ করে দে। মানে আমাদের খুব উচ্চমার্গীয় ধারণা ছিল যে সাহিত্যে অন্তত পক্ষে এরকম নাই। তো অবশ্যই সবচেয়ে আছে, বেশি আছে মনে হয় সবচেয়ে শিল্প বেশি সাহিত্যে। আছে। আর আমার কাছে মনে হয় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় হচ্ছে শিল্প মান বজায় রেখে আর কি, মানে মানে শিল্পটাকে আগে রেখে। শিল্পটাকে সামনে রেখে পেছনে তুমি যা কলুষ করার করো আর কি। তবে এটা আমি খুব খারাপ হিসেবে দেখি না, এটা হচ্ছে এক ধরনের তৈরি করে, মানে প্রতিযোগিতা তৈরি করে। কিন্তু এই প্রতিযোগিতাটা কি আসলে খুবই সুস্থ শিল্পের প্রতিযোগিতা? জন্য এটা কোনোভাবে এটাই তো। প্রয়োজন নাই। ধরেন এটাতে কি শিল্প তো হয়, একটা এরকম অন্তর্নিহিত জগতের right, কেন বিষয়। এটাতে এরকম হওয়ার সুযোগ থাকে না, শুধু হচ্ছেও। সেটা হলো হ্যাঁ। ধরেন আপনি খুব ভালো লেখেন, আপনার লেখা ছাপানোর যোগ্য, কিন্তু আপনার লেখা না। ছাপবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই দলের সদস্য না Exactly. হন। তাই হচ্ছে না? তাহলে এটা কিভাবে প্রতিযোগিতায় তৈরি হবে? আমি না, আমার সুবিধা হচ্ছে যে আমি এটাকে মাথা থেকে ফেলে দিয়েছি। কারণ যদি আমি স্বীকার করি অথবা না করি, মানে একটা জিনিস আমি তো যখন লিখি, আমি চাই বা না চাই, কোনো একটা মনের কর্নারে তো মনে হয় যে কেউ একজন এটা পড়ুক। হ্যাঁ, বা কারো একজন, রবীন্দ্রনাথ যেমন বলেছে যে সাহিত্য কি, মানে জীবনের সহিত যা কিছু সম্পর্কিত। এবং ওইরকম যে বলেছে না যে বিক্ষিপ্ত মেঘগুলা আকাশে ঘুরে, কারো মেঘ জমাট হয়ে হচ্ছে বৃষ্টি হয়। সাহিত্য আসলে তো এরকম, আমাদের সবার মনের ভেতরেই তো ভাবনা আছে, সেটা যখন হয়। তো আমার কাছে মনে হয় যে আমি ওই জায়গাটা মানে ছেড়ে আসতে পারছি যে কে ছাপালো না, কে দলে নিল, কে দলে নিল না, আমার এগুলো না আমাকে পায়নি। এমনিতেই তো আমি বাউল, এমনিতেই তো আমার ভেতরে মানে ওই যে যশ নাম এগুলার নাই। তবে আমি আমার নামটাকে ভালোবাসি, স্নিগ্ধা বাউল। আরেকটা জিনিস যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে দল গোত্র। আমাকে টানে কিনা আর কি, একেবারেই টানে না আমার। যে জায়গাটা আমি পয়েন্ট আউট করতে চেয়েছি যে এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনার একজনকে পাঠ করানো যাবে না, আপনার কবিতা অনেকে খুঁজে নেবে। আমি অনেক দেখেছি, আমি চিনি না জানি না, কিন্তু হ্যাঁ ফেসবুকে পড়েছে। আমরা কোনো একটা জায়গায় গেলে হচ্ছে বলে যে আপা আপনাকে চিনি। এটা কিন্তু সত্য স্নিগ্ধা বাউল, সেটা হলো কিন্তু এখনো কিন্তু ওই পত্রিকা সাহিত্য পাতার চেয়েও শক্তিশালী ফেসবুকের ওয়ালটা। ফেসবুক ওয়ার্ল্ড। এবং তাই না? আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে
কি যেটা মানে কাগজে পাতায় যাচ্ছে ওইটাকে আবার এনে এখানে বলতেছে এখানে দেখো বলতে হচ্ছে যে কাগজের আমি পাতায় আমার ছাপা এটা হয়েছে, নাহলে কিন্তু কেউ জানতো না, কিন্তু কেউ জানতো না যে আজকে ওর এটা ছাপা হয়েছে, রাইট? এটা এটা একটা ভালো পয়েন্ট বলছেন। সো তাহলে কি ওই মানে সেই মোরলদের দিন শেষ? মোড়লদের আমি কখনোই মানি না, আমি মনে মানে করি না, আমিও। সবসময় যে আমরা সবাই রাজা, আমিই রাইট, রাজা আর রাইট, কি। রাইট, একদম, একদম। আমরা আবার একটু কবিতায় ফিরি। কবিতায় ফিরি বলছিলাম এই কারণে যে আপনি কি মনে করেন যে এই যে আমরা এখন যেখানে চলে আসলাম, এই যে ছন্দ, কত রকমের ছন্দের নাম শুনতাম, আমার তো পড়তেও হয়েছে। আপনি তো সাহিত্যের ছাত্র, আমিও সাহিত্যের ছাত্র। অমৃতাক্ষর, অমুক তমুক, নানা কিছু। স্বরবৃত্ত, তো এখন কি মাত্রাবৃত্ত। লাগে এগুলা? মানে এগুলা ছাড়া কি কবিতা হয়? কি লাগে কি আসলে কবিতায়? আমি ওই যে এখানে আমাকে দুইটা ভূমিকা যেতে, তিনটা ভূমিকা যেতে হবে, সাহিত্যের ছাত্রী, সাহিত্যের জান শিক্ষক আপনি, এবং হ্যাঁ। কবি হিসেবে। সাহিত্যের ছাত্রী যখন, তখন তো আমি দেখেছি যে আসলে প্রত্যেকটা জিনিসের একটা পরিকাঠামো থাকে, তাই না? ওই কাঠামো তো সাহিত্যেরও একটা কাঠামো আছে। ওই জায়গায় আসলে তো প্রথমে সাহিত্য রচিত হয়েছে, তারপরে ছন্দ ধরা হয়েছে। এমন না যে আগে ছন্দ ধরা হয়েছে পরে লেখা হয়েছে, তা না। হয়তো তখন আমরা ধরে নিয়েছি যে ছিপখান তিন দা তিনজন মাল্লা চৌপর দিনভর দায় দূরপাল্লা, পাল্লা, এরকম কি ছন্দ। একটা মানে অসাধারণ না? এটাকে আমি এই মাত্রাবৃত্তকে তো আমি ছেড়ে দিতে পারবো না, তাই না? আমার ধরেন যে অমিত্রাক্ষরে পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে হেনকার সাধ্য রোধে তার গতি দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ আমি কি ডরাই সখী ভিখারি ভিখারি রাঘবে। রাঘবে। এই যে কোনো মিল নাই, শব্দের মিল নাই, কিন্তু এর ভেতরে তো একটা প্রবহমানতা আছে, আছে না? আর আমার মনে হয় যে এখানে যে এখন যেটা আমরা লিখছি মুক্ত গদ্য ছন্দ, যেটা নিয়ে আসলে ত্রিশের মুক্ত গদ্য, আবার ছন্দ কই? এই জায়গাটাতে আমি আসতেছি যে আহ, বলে না এটাকে ওই যে বালিয়ারি বলে যে নদীর কাছাকাছি জায়গায় যে উপর দিয়ে বালি আছে কিন্তু ওই যে ভেতর নাকি অন্তঃসলীলা বা কিছু একটা বলে এটাকে, যে উপরে বালি চূড়াবালি? থাকবে, চোরাবালি না ঠিক, মানে নদী প্রবহমান কিন্তু উপরে একটু বালির মতো থাকে আর কি। হ্যাঁ, এটাকে আমরা আমরা মানে এটা আবিষ্কার করতাম নদীর পাড় গিয়ে আর কি। তো ছন্দের এই প্রবহমানতাটা আসলে শব্দ জায়গাটা দখল করে নিয়েছে এখন। মানে শব্দ আপনাকে এক ধরনের ঘোরের ভেতর দিয়ে নিয়ে যাবে। এবং আধুনিক কবিতায় বা পোস্ট মডার্নিজমে আমার কাছে মনে হয়েছে যে ছন্দের জায়গাটা শব্দ নিয়ে নিয়েছে। এই যে শব্দকে নিয়ে একটা খেলার যে জায়গাটা, এটা আপনার ভেতরে এক ধরনের স্রোত তৈরি করেছে। এখন মানুষ তো, আধুনিক মানুষ তো আসলে অনেক বেশি পরিমাণে বিক্ষিপ্ত, আসলেই বিক্ষিপ্ত। আমি নিজেও বিক্ষিপ্ত। আমি দেখি যে করা যায় না, অনেক সময় হচ্ছে আপনার মনোযোগ রাখা যায় না। তখন আমি ভালো বোধ করি, কারণ আমি আধুনিক মানুষ, আমি কোথাও মনোযোগ দিব না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে পাঠ যখন আপনি করবেন, এটা এখন সর্পিল গতিতে যায়, থেমে 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 যায় না। এটা আমি যখন কবিতা লিখতে যাই, আমি চাইলেই কিন্তু ওই নদীর ধারে কুল ছিল, কুলের পরে বন ছিল, বনের পরে লিখতে পারবো, অন্তমিল মিলিয়ে মিলিয়ে অন্তমিল ছন্দ আমি দিয়ে মিলায় দিয়ে। মিলায় লিখতে পারবো। কিন্তু আমি যখন একটা জটিল বিষয়কে ব্যঞ্জনা দিতে যাব, তখন তো আমি আধুনিক কবিতাকে এই ফরম্যাটে আনবই। এবং এটাকে আমি মনে করি যে এটা একটা আরও ভাঙবে। মানে শুরুটা তো আসলে 30-এর দশক থেকে হয়েছিল, জীবনানন্দদের ওই পঞ্চপাণ্ডবদের সময় থেকে। রবীন্দ্রনাথ তো তখন তো ক্যামেলিয়া লিখেই ফেললো, তাই না? এরপর তো তারপরে তো যে আমি একটা সাক্ষাৎকার এই পর্যন্ত শুনছিলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় বলছিল যে তারা কি করতো, তারা সারাদিন বসে রবীন্দ্রনাথকে হচ্ছে গালিগালাজ গালাগাল করতো, করতে হয়। কিন্তু সন্ধ্যায় এসে রবীন্দ্রনাথের কবিতার উপর আলোচনা আলোচনা করতো, জগৎ। না রবীন্দ্রের সঙ্গে ছেড়ে দিয়া হচ্ছে চা পান করতো। তো মানে বিষয়টা হচ্ছে যে আমি এই নিরীক্ষার জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাকে আমি বাধাগ্রস্ত করতে চাই না। তবে এটার সাথে খুবই মানে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে যে দশক, যদিও 30-এর দশক 40-এর দশক আমরা সাহিত্যের ইতিহাসে বারবার পড়ে আসছি, কিন্তু আমার কাছে না মনে হয় কি যে একজন কবি হয়তো লিখেছেন বা লেখক হয়তো লিখেছেন একটা সময়ে, কিন্তু উনি প্রকাশ করেছেন আরেকটা সময়ে, কিন্তু ওনার ভাবনাটা তো ওই জায়গা থেকে শুরু হয়েছে। আমার মনে হয় যে দশক ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, সাহিত্যের জন্য না। আমি জানি না, আমাকে না, তো 30-এর দশকের কথা বলছিলেন, আপনার খুব আত্মিক সম্পর্ক বা আত্মিক এক ধরনের সম্পর্ক অনুভব করেন জীবনানন্দ দাশের সঙ্গে। না করে তো উপায় নেই। কেন, মানে কারণগুলো বলেন শুনি। আমার কাছে মনে হয় যে আমি যখন হচ্ছে ওই যে লাশ কাটা খড়ে পড়েছি, অথবা
চাল ধোয়া হাতের মতো সৌন্দর্যের উপমা পড়েছি, মোহিনীর ঘোড়াগুলো যখন পড়েছি, কোথায় যেন একটা মানে মনে হয়েছে যে আহ, এটাকে কি বলে যে কোথায় গিয়ে যে একটা স্পর্শ করেছে, সেটা মগজে, মস্তিষ্কে, হৃদয়ে, জানি না আসলে। মানে হয় যে তখন আমার কাছে মনে হচ্ছে এই লেখাটা হয়তো আমারই। এবং জীবনানন্দ যেই মানে ফসল কাটার পরে যে বিস্তীর্ণ ভূমির যেই নিঃসঙ্গতার যে বিবরণ দিয়েছে আর কি, এটা আমরা শৈশব লালন করেছি। তাইলে হচ্ছে কবিতা অবশ্যই জীবনধর্মী এবং জীবনানন্দ, কিন্তু আনন্দহীন জীবন। মানে জীবনানন্দের কবিতা খুব ছোটবেলায় পড়েছি, তো ওই যে পাঠ্যতে আপনার রূপসী বাংলা, সেখানে এক ধরনের বোধ তৈরি হয়েছে। আর পরে যখন হ্যাঁ ঘোরা পড়েছি বা পড়িয়েছি, বনলতা সেন নিয়ে আমার খুব একটা মানে নাই। হ্যাঁ, কারণ এত আলোচনা হয়েছে, বনলতা সেন আমার কাছে এখন মনে হয় যে আলোচ্য বিষয়বস্তু আর কি। কিন্তু জীবনানন্দের অন্য জায়গাগুলো, যেমন আমি একবার ক্লাসরুমে পড়াতে গিয়ে গিয়ে দেখলাম যে বলতেছে চাল ধোয়া হাতের মতো সুন্দর। না, এটা তো ইয়ের মধ্যে আছে না, বনলতা সেনের মধ্যেও, যে নীরের মধ্যে পাখি পাখি নীরের নীড়ের মধ্যে তো মতো। ঘর হয়, হ্যাঁ। চোখ হয় কিভাবে? না, ওইটা নিয়ে তো আসলে অনেক কাজ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। কিন্তু আমি যখন ওইটা যখন দেখলাম যে চাল ধোয়া হাতের মতো সুন্দর, আমি এক্স্যাক্টলি কবিতার নামটা মনে করতে পারছি না, তখন আমি চিন্তা করে দেখলাম এই যে চালটা ধুয়ে একমাত্র এই অঞ্চলের নারীরা ধুয়ে। কারণ আমি জানি না, ছেলেরাও বলতে পারবে না। আমরা যখন মেয়েরা যখন চাল ভাত রান্নার জন্য ধুইতে যাই, আঙুলটা এক ধরনের খেলার মতো করে কাজ করে। ওইটার মধ্যে এক ধরনের সৌন্দর্য পেয়েছে যে লোক, তাকে ভালো না বেশি কই যাব। না, আসলেই তাই। তা আমার মনে হচ্ছে এটা শুধু কবিতার যোগসূত্রতা না, এটা কিছুটা আত্মিক হতে পারে। শেষ প্রশ্ন আমরা শেষ করব, সেটা হলো যে এই সাহিত্যের সঙ্গে রাজনীতি, বা একজন সাহিত্যিক কি শুধু সাহিত্যিকই হবে, নাকি সে রাজনীতি সচেতন হবে এবং সেটা তার প্রতিফলিত হবে তার সাহিত্যে? অবশ্যই, কারণ ধরেন যদি হচ্ছে বিজন ভট্টাচার্য নবান্ন নাটক না লিখত, তাহলে তো আমরা দুর্ভিক্ষের এত ভয়ঙ্কর চিত্র পেতাম না। জয়নুল আবেদিন যদি সেই বিখ্যাত দুর্ভিক্ষের ছবি, ম্যাডোনা 43 মনে হয় না, মানে এসে থাকুক, ভুল হইলে কাট করে দিন, ম্যাডোনা 43 তো হওয়ার কথা, 1943-এর দুর্ভিক্ষ নিয়ে। তাহলে তো মানে চিত্রেরও তো একটা ভাষা আছে, চিত্রেরও তো একটা বয়ান আছে। তারপরে ধরেন এখন যেটা চলতেছে ওডিসি নিয়ে, হ্যাঁ, হোমারের সেই কত 4,500 বছর আগের, মানে এখন এত আগ্রহ নিয়ে আমরা কেন ওডিসি দেখতে যাচ্ছি বা দেখতে চাইতেছি, কেন এটা নিয়ে শুনতেছি, কেন? কারণ ওই ঘোরগ্রস্ত জীবন তো আমরা এখনো করতে পারিনি। ওইটাও কিন্তু রাজনীতি। ট্রয়ের যুদ্ধ থেকে শুরু করে ওডিসির ঘরে ফেরা পর্যন্ত তো রাজনীতি। তাহলে ওইটার মাধ্যমটা কি ছিল? শিল্প, সাহিত্যের মাধ্যমে ইতিহাসকে প্রকাশ করা, সময়কে প্রকাশ করা। দৈত্য দানবের কথা যাই বলি, কিন্তু সেটা সাহিত্যের মাধ্যমে তো প্রকাশ করা হয়েছে। একদল শোষণ করছে, একদল শোষিত হচ্ছে, উভয় পক্ষের জন্যই কিন্তু লেখক ছিল। রাজারা কেন এই যে আরাকান রাজসভায় এত কবিরা ছিল, হ্যাঁ, কেন কেন তারা হচ্ছে কথা বলেছে? কারণ তারা তাদের হয়ে কথা বলেছে, কিন্তু আবার তারা একটা যোগসূত্রতা স্থাপন করেছে, আশিক মাসুকের প্রেমের কথা, মানুষের প্রেমের কথা বলে দিয়েছে। এবং কিভাবে হচ্ছে কি বলে এটাকে, যে মনসা মঙ্গলে মানে লোকজ দেবতা কেন হচ্ছে পাচ্ছে না, আবার একই সাথে অন্নদা মঙ্গলে আমরা। তাইলে রাজনীতি তো আবশ্যিকভাবে আসবে, কিন্তু আগে তো ছিল আসলে রাজার নীতি, রাজনীতি। এখন আসলে কার নীতি, রাজনীতি, এটা আমি আসলে আপনার আসে রাজনীতি আপনার সাহিত্যে? আসে। আচ্ছা। আমার রাজনীতিটা আমার মনে হয় যে কিছুটা এই কবিতায় কি রাজনীতি আছে নারীকেন্দ্রিক। আপনার, নাকি না এটা আমি ভুল বুঝলাম? না, আছে। আছে? পড়েন না শুনি। এটা পড়তেই হবে। হ্যাঁ, একটু পড়ে শুনি। কবিতার নাম সংবিধানের ভাষা। ভিজছে বেলি গাছ, শিওরে তোলার চাদর, রাতের ভেজা চাদর ভিজে যাচ্ছে চুন সুরকি, পর্দা কাঁপছে, চা ফুটছে, অসাবধানে ঠোঁট ফুটছে, আর একা কাঁদছে বেহায়া স্মৃতি, নিকোটিন ফুরায় গেছে মন্ত্রীপাড়ার আকাশে।
এটার আর ব্যাখ্যা চাইবো না আমরা, কবির কাছে কবিতার ব্যাখ্যা চাওয়া ঠিক হবে না। স্নিগ্ধা বাউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমরা অত্যন্ত খুশি যে আপনি আজকে আমাদের অতিথি হয়েছেন। আশা করি কোনো এক অনুষ্ঠানে আবারও আপনাকে আমরা পাবো। আমার তো কথা বলতে ভাল লাগে। আমার মনে হয় যে কথা বলার সুযোগ পাইলে আমি আরো অনেক কথা বলতাম, যদি আমার আশেপাশে মানুষ বলে যে আমি কথা একটু বেশি বলি, কিন্তু কথা বলার সুযোগ পাই না। আপনাদের ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।